আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়ালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের পোস্ট এডিটোরিয়ালের শিরোনাম খালেদা জিয়ার প্রতীক্ষায় জাপানের চেরি ফুল। লিখেছেন সৈয়দ আবদাল আহমদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক আজকের উপসম্পাদকীয়টির বিস্তারিত। দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ও রাজনৈতিক অঙ্গনের কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসাধীন অবস্থায় এর আগে দুবার তাকে হাসপাতালে গিয়ে দেখেছি। তখন অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন ছাড়াও মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন ও অধ্যাপক আফম সিদ্দিকী ছিলেন। কিন্তু এবার হাসপাতালের ৭ তলায় গিয়ে চিকিৎসকদের পেলাম না। সেখান থেকে বলা হলো চিকিৎসকরা নিচের তলায় সিসিইউতে খালেদা জিয়ার কাছে রয়েছেন। ৪ তলায় সিসিইউতে এসে অনেক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা হলো, কিন্তু সিসিইউর ভেতরে যাওয়ার কোনো উপায় নেই এবং মনে হলো যাওয়া উচিত হবে না। একজন চিকিৎসকের কাছ থেকে জানলাম খালেদা জিয়ার অবস্থা এখন আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, এ কথা শুনতে পেয়ে ভালো লাগলো। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর দেখা যায় নিউমোনিয়া, এর সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা তো আছেই। ফলে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। একটি রোগের চিকিৎসা দিতে গিয়ে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। তাই চিকিৎসকরা খুব সতর্কতার সঙ্গে তাকে চিকিৎসা দিচ্ছেন। গত বুধবার থেকে ৩ দিন প্রায় সারাহীন ছিলেন খালেদা জিয়া। শনিবার সামান্য কথা বলেছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানের সঙ্গে। তবে তার শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলেও সামগ্রিক সংকট কাটেনি। যতটুকু জানা গেছে, কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় ডায়ালাইসিস করতে হয়েছে। তার চিকিৎসাটি চলছে দেশি বিদেশি চিকিৎসকদের একটি সমন্বিত প্রচেষ্টায়। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসার জন্য আবার বিদেশে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে তার শারীরিক অবস্থা বিমান যাত্রার ধকল সামলানোর জন্য কতটা সক্ষম তার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান পুরো বিষয়টি মনিটরিং করছেন। আগামী ২-১ দিনের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে লন্ডন ক্লিনিক কিংবা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হতে পারে। ইতোমধ্যে ওইসব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এভার কেয়ার হাসপাতালের ৪ তলার সিসিইউর সামনে যখন বসেছিলাম, তখন বারবার চোখের সামনে ভেসে উঠছিল খালেদা জিয়ার মুখখানি। ১৯৯১ থেকে ৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে তার সান্নিধ্যে কাজ করার আমার সুযোগ হয়েছে। ওই সময়ের কিছু কিছু ঘটনা ও স্মৃতি মনে হতে থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাল খনন নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে তিনি সভাপতিত্ব করছিলেন। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং সাবেক এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব আব্দুস সালাম তালুকদার বৈঠকে ছিলেন। বিভিন্ন বৈঠকে বক্তৃতার সময় উদাহরণ হিসেবে সাইফুর রহমান মৌলভীবাজার এবং সালাম তালুকদার সরিষাবাড়ির কথা বলতেন। খাল খনন বিষয়ক বৈঠকেও এই দুই জায়গার নাম তারা বললেন। খালেদা জিয়া হেসে হেসে বললেন, আচ্ছা, আপনারা কি দেশের অন্য কোনো জেলা উপজেলায় যান না? প্রায় শুনি মৌলভীবাজার এবং সরিষাবাড়ির কথা। আপনারা তো কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা দারিদ্র পীড়িত অঞ্চলগুলোর কথাও আনতে পারেন। প্রধানমন্ত্রীর একথায় সবাই হাসলেন। একই বৈঠকে তৎকালীন ত্রাণ প্রতিমন্ত্রী লুৎফর রহমান আজাদ খাল খনন বিষয় বলতে গিয়ে বলেছিলেন, ম্যাডাম, এই সময় তো কামলা পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে খালেদা জিয়া অনেকটা ধমকে সুরে বললেন, আজাদ, আপনি একই শব্দ বললেন। কামলা শব্দটা তো একটা গালির পর্যায়ে পড়ে। তাদের শ্রমজীবী মানুষ বলতে পারেন না? একবার কথাশিল্পী হুমায়ুন আহমেদ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে এসেছিলেন। সাক্ষাতের কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী আমাকে ডাকলেন। আমি যেতেই বললেন, হুমায়ুন আহমেদ আমার সঙ্গে দেখা করবে। তিনি তো অনেক বড় মাপের লেখক। আমি তার বেশ কিছু বই পড়েছি, নাটকও দেখেছি। খুব সুন্দর লেখেন। তার সম্পর্কে একটা ব্রিফ আমাকে দাও, যাতে ওনার সঙ্গে বিস্তারিত কথা বলতে পারি। প্রধানমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আমি ফোন করি সালেহ চৌধুরী ভাইকে। সাংবাদিক সালেহ চৌধুরী হুমায়ুন আহমেদের খুব ঘনিষ্ঠ ছিলেন। সালেহ ভাই দৈনিক বাংলায় আমার সহকর্মী। তিনি হুমায়ুন আহমেদের এ পর্যন্ত কত বই লিখেছেন, তার সংখ্যা, তার নাটক ও সিরিজ নাটক, ছবি ইত্যাদি সম্পর্কে জানালেন। একটি ১ পাতার ব্রিফ তৈরি করে প্রধানমন্ত্রীকে দিলাম।
তাকে জানালাম 1991 সালের নির্বাচনের আগে সাপ্তাহিক বিচিত্রা অফিসে বসে হুমায়ুন আহমেদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন তিনি খালেদা জিয়ার সমর্থক এবং ধানের শীষে ভোট দেবেন। এরপর হুমায়ুন আহমেদ এলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়। আমার কৌতূহল ছিল তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানার জন্য। একান্ত সচিব সাবিউদ্দিন ভাইয়ের কক্ষে বসেছিলাম। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন আহমেদ প্রধানমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে সাবি ভাইয়ের কক্ষে এলেন। তাকে দেখলাম খুব আবেগপ্রবণ। বললেন, আমার লেখালেখি আজ সার্থক বলে মনে হয়েছে। খালেদা জিয়া বলেছেন, ভাই আপনি বাংলাদেশের খুব উপকার করেছেন। আপনার বইয়ের কারণে কলকাতার বই আর আসে না, নইলে কলকাতার বইয়ে বাজার সয়লাভ হয়ে যেত। আমাদের প্রকাশনা শিল্প মার খেত। আপনি 2 হাতে লিখে যান। হুমায়ুন আহমেদ আরো বললেন, আমি স্তম্ভিত, তিনি আমার সবকিছু জানেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা হুমায়ুন আহমেদ তার মুক্তিযুদ্ধের উপন্যাস জোছনা ও জননীর গল্পে উল্লেখ করেছেন বিস্তারিতভাবে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি ছবিটির নির্মাণ শেষ হওয়ার পরপর ডিএফডিতে দেখতে গিয়েছিলেন। সে অনুষ্ঠানে আমিও ছিলাম। খালেদা জিয়া সরকারকে বিপর্যস্ত করার জন্য ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গণ আদালত গঠিত হয়েছিল। শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন গণ আদালতের প্রধান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যু সংবাদ পাওয়ার পর তখন সংসদ ভবনে থাকা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নজরে আনা হয় বিষয়টি। এ বিষয়ে গণমাধ্যমে শোক বার্তা দেব কিনা জিজ্ঞাসা করলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, অবশ্যই। জাহানারা ইমাম বাংলাদেশের একজন বড় মাপের লেখক। তিনি শহীদ মুক্তিযোদ্ধা রুমির মা। দেখুন কি উদারতা তার। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ প্রেস সচিব হিসেবে যোগদানের সময় প্রেস সচিব ছিলেন আব্দুস সোবহান, পিআইডির কর্মকর্তা। তিনি পিআইও হিসেবেও বহু বছর কাজ করেছেন। খুব ভালো মানুষ। তার এই অফিসে জেনারেল এরশাদের সময় প্রেস সচিব ছিলেন সাংবাদিক তোয়াব খান। প্রেস সচিবের টেবিলের ড্রয়ারগুলো ছিল তালাবদ্ধ। আমি একদিন সোবহান ভাইকে বললাম, ড্রয়ারগুলো খুলুন, এরশাদের আমলের ডকুমেন্ট পাওয়া যেতে পারে। সোবহান ভাই তালাগুলো খোলার ব্যবস্থা করলেন। পাওয়া গেল অনেক প্রাপ্তি স্বীকার পত্র। এরশাদের কাছ থেকে কারা কারা টাকা নিয়েছেন তার ফিরিস্তি। কিছু রাজনৈতিক নেতা ছাড়াও অসংখ্য কবি সাহিত্যিক। টাকার পরিমাণ খুব বেশি নয়, 25,000 থেকে 1 লাখ টাকার মতো। প্রাপ্তি স্বীকার কাগজগুলো আমি ও সোবহান ভাই প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখাতে নিয়ে যাই। তিনি সব একটা একটা করে পড়ে দেখলেন। আমরা বললাম, ম্যাডাম এগুলো পত্রিকায় দিয়ে দেই, এরশাদ যে টাকা বিলাতেন সেটার প্রমাণ পাবে। তৎক্ষণাৎ তিনি বললেন, দেখুন ওনারা আমাদের দেশের গুণী ব্যক্তি, ওনাদের সম্মানহানি করা যাবে না। সোবহান সাহেব এক্ষুনি সবগুলো কাগজ পুড়িয়ে ফেলুন। সোবহান ভাই ওই কাগজগুলো আমাকে আর ধরতে না দিয়ে সরাসরি চুল্লিতে পুড়িয়ে ফেললেন। প্রেস ক্লাবের জনতার মঞ্চ হয়েছিল। সেই মঞ্চে বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার গান করেছিলেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও শিল্পী ছিলেন, প্রেস ক্লাবের সহযোগী সদস্য। পরদিন তার সঙ্গে দেখা। বললাম, দাদা আপনাকে গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু গান করতে দেখলাম। তিনি আমার কথায় ক্ষেপে গেলেন। আমি বললাম, দাদা আপনি যদি জানতেন খালেদা জিয়া আপনার কত বড় উপকার করেছে তাহলে রাগ করতেন না। এরপর তিনি আমার কাছে জানতে চাইলেন কি সেটা। আমি বললাম, আপনি এরশাদের কাছ থেকে এত টাকা নিয়েছিলেন, প্রাপ্তি স্বীকার পত্রে আপনার স্বাক্ষর ছিল। আমরা এই চিঠি পত্রিকায় দিতে চেয়েছিলাম, খালেদা জিয়া দিতে দেননি। বলেছেন ওনারা গুণী মানুষ, ওনাদের সম্মানহানি করা যাবে না। একথা শুনে আমাকে জড়িয়ে ধরলেন তিনি। বললেন, ভাই আমি আর কোনোদিন খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু করতে যাব না, তুমি তাকে আমার শ্রদ্ধা জানিও। একবার রাজশাহী থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক পথে ফিরছি। খালেদা জিয়ার গাড়ি একেবারে পেছনের আসনে আমি ও সালাউদ্দিন ভাই বসেছি। বর্তমানে সালাউদ্দিন ভাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। খালেদা জিয়ার পাশে বসেছিলেন বেগম ফরিদা হাসান। তারা পুরনো দিনের গান ও ছবি নিয়ে কথা বলছিলেন। খালেদা জিয়া বারবার বলছিলেন ফেরদৌসী রহমান, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের বিভিন্ন গানের কথা। বললেন, গানের ভুবনে এরা আমাদের রত্ন। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেষ বছরে স্বাধীনতা পুরস্কারের জন্য একজন শিল্পীর নাম প্রস্তাব এসেছে। ফাইল গেছে খালেদা জিয়ার টেবিলে। খালেদা জিয়া একান্ত সচিব সাবিহ ভাইকে বললেন, ওনাকে পরে দিলেও চলবে, ফেরদৌসী রহমানকে এবার আমরা পুরস্কারটা দেই। এরপর নিজ হাতে তিনি ফেরদৌসী রহমানের নাম লিখলেন। পুরস্কার দেওয়ার দিন হরতাল ছিল। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক খ্যাতনামা ফুটবলার জাকারিয়া পিন্টু অনুষ্ঠানে গেলেও ফেরদৌসী রহমান যাননি।
1994 সালের দিকে জাপানে গিয়েছিলেন খালেদা জিয়া। যমুনা সেতুতে জাপান বিনিয়োগ করেছিল। সেই সফরে যাওয়ার সুযোগ হয়েছিল। জাপানি পার্লামেন্টের তৎকালীন স্পিকার সংবর্ধনা আয়োজন করেছিলেন খালেদা জিয়ার সম্মানে। তিনি তার বক্তব্যে বললেন, মাননীয় খালেদা জিয়া, জাপান চেরি ফুলের দেশ। চেরি ফুলের উৎসব করি আমরা। 15 দিন আগেই চেরি ফুল ফোটার কথা, কিন্তু এতদিন ফুল ফোটেনি। আজ আপনি এলেন, আমাদের চেরি ফুলও ফুটেছে। এই বক্তৃতায় মুখর করতালি পড়েছিল এবং খালেদা জিয়া হাসছিলেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। নির্বাচন নিয়ে খুব বিতর্ক হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বক্তৃতায় বারবার উল্লেখ করেন, এটি নিয়ম রক্ষার নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশের নির্বাচন। তবু আন্দোলন চলতে থাকে, হরতাল অবরোধ হয়। বিল পাশের পর 31 মার্চ 1996 বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন। ওই দিন বেলা 3টার দিকে তিনি জনসভায় বক্তৃতা দিতে বের হবেন। বক্তৃতার পর বঙ্গভবনে যাওয়ার কথা। তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ তার মনে হলো, নিহত পুলিশ কর্মকর্তা ফরহাদের পরিবারকে প্রতিশ্রুতি দেওয়া অনুদান দেয়া হয়নি। তিনি সচিব ডক্টর কামাল সিদ্দিকীকে ডেকে বললেন, ফাইল আনুন, পুলিশ কর্মকর্তার পরিবারকে টাকাটা পৌঁছে দিন। কামাল সিদ্দিকী ফাইলটি আনলে তিনি স্বাক্ষর করে দেন। এটি ছিল তার 5 বছর মেয়াদের শেষ ফাইলে স্বাক্ষর। পরে নিহত পুলিশ অফিসারের পরিবারকে টাকাটা পৌঁছে দেওয়া হয়েছিল। দেশ ও মানুষের প্রতি এমনই দরদি খালেদা জিয়া। আজ সারা দেশের মানুষ তার জন্য উদ্বিগ্ন। তিনি এখন আর বিএনপি নেত্রী নন, সারা দেশের মানুষের ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। এটা তার অসাধারণ গুণাবলীর কারণে। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক অনন্য নাম। মানুষ তাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারে তাকে মানুষ একজন সাধক হিসেবে দেখেন। প্রায় 4 দশক ধরে তিনি বাংলাদেশের রাজনীতি আলোকিত করে আছেন এবং নেতৃত্ব দিয়ে আসছেন। কারাবন্দী এবং অসুস্থতার সময়ও তিনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ়চেতা ছিলেন। তার রাজনৈতিক নেতৃত্ব ছিল আপোষহীন এবং দৃঢ় প্রতিজ্ঞ। একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন হয়ে ওঠা এবং এই দলকে এত বড় দলে পরিণত করা তার ক্যারিশম্যাটিক নেতৃত্বেরই প্রমাণ। এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছরের আপোষহীন লড়াই, 111-এর জরুরি সরকারের বিরুদ্ধে তার লড়াই এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে দেশ ও গণতন্ত্রের প্রতি তার ভালোবাসার বড় প্রমাণ। এক সাক্ষাৎকারে আমি তার স্বপ্নের কথা জানতে চেয়েছিলাম। দাবার গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের মানুষকে সুখী দেখা এবং এ দেশের উন্নতি হয়েছে সেটা দেখাই আমার স্বপ্ন। আমার স্বপ্ন বাংলাদেশের মানুষের স্বপ্ন থেকে বিচ্ছিন্ন নয়। বাংলাদেশকে আমি মা, জননী, মাতৃভূমি হিসেবে দেখি। এই দেশই আমার ঠিকানা। এই দেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। দর্শক, আমাদের আজকের পোস্ট এডিটোরিয়ালের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।